এবং এটাও ঠিক বাংলাদেশকে চূড়ান্ত নৈরাজ্যের পথে নেওয়ার পথে তারেক রহমান একটা বাধা অনেকের কাছে, কোনো অপশক্তির কাছে। কিন্তু উনি তো রাজনীতিবিদ, উনি ঝুঁকি নেবেন বলেই তো রাজনীতিবিদ হয়েছেন। বাংলাদেশ নিজেই, বাংলাদেশ রাষ্ট্রটাও ঝুঁকির মধ্যে রয়েছে। এরকম অবস্থায় কিন্তু জনগণ প্রত্যাশা করছে উনি আসবেন, এবং উনিও নিশ্চয়ই আসবেন। উনি ঝুঁকির কথা বলেছেন, কিন্তু আসলে আমি জনগণের দিকটা বলতে চাই এবং বাংলাদেশের স্বার্থের জায়গা থেকে বলতে চাই। যিনি রাজনীতি করবেন, যেমন আমার সহযোগী বলেছেন, উনি একজন রাজনীতি করেন কিন্তু ঝুঁকি নিয়ে উনি মাঠে থাকেন। আসলে এটাই বাস্তবতা, দেশের হোক বিদেশের হোক। আমি বলবো দেশের ভিতরের ঝুঁকিটাই বেশি, কিন্তু ঝুঁকির মুখেও যিনি দেশকে নেতৃত্ব দিতে প্রতিজ্ঞাবদ্ধ, প্রতিশ্রুতিবদ্ধ, দলের প্রধান, ওনাকে মাঠে আসতে হবে। সেই ঝুঁকিটা কমানোর জন্য এখানে ব্যারিস্টার অসীম যে কথাগুলো বললেন, যে মিটিগেট করার জন্য যে উদ্যোগগুলো রাষ্ট্র সরকার তাকে নিরাপত্তা দিতে হবে, যে কোনো প্রত্যেক নাগরিককে নিরাপত্তা দিতে বাংলাদেশের সরকার প্রতিশ্রুতিবদ্ধ, দায়িত্ববদ্ধ, শপথ নিয়েছে। ঝুঁকিটা বেড়েছে কেন? বেড়েছে এই কারণে যে গত 15 মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষ আস্থা নেই, মানুষের নানা জায়গায় যে কেউ যখন যে কোনো ভাবে আক্রান্ত হতে পারছে না। উনি কিন্তু আন্তর্জাতিক পরিমণ্ডলের কথা উল্লেখ করেছেন। আর আমি বলবো যে দেখুন, বাংলাদেশ একটা ছোট দেশ, এই অঞ্চলে ঠান্ডা যুদ্ধ চলছে, যুক্তরাষ্ট্র, চীন, ভারত নানা ধরনের সংঘাতে লিপ্ত। সেই ঝুঁকিগুলা ভবিষ্যতেও থাকবে, আরো 2 মাস পরেও থাকবে। উনি ক্ষমতায় আসলেও থাকবে, বিরোধী দলের নেতা হলেও থাকবে। কিন্তু এই ঝুঁকি মোকাবেলা করে ঝুঁকির বিরুদ্ধে পাল্টা নিরাপত্তা তৈরি করেই তো রাজনীতি করতে হবে। এখন তো আসলে সমাজে রাজনৈতিক দলের পরিসরে কাজ করছে মূলত জামাত এবং বিএনপি। আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টিও প্রায় নিষ্ক্রিয়। জামাত এবং বিএনপি তো বলেছে যে স্বৈরাচার অন্যায়কারী চলে গেছে। এখন গত 15 মাসে শান্তি নেই কেন? সেই প্রশ্নটা আমি রাখতে চাই দুজন সহ আলোচকের কাছে। ওনারা দুটো দলের এমপি পদপ্রার্থী, ওনারা কেউ সংসদে যাবেন, কেউ না কেউ, দুজনই যেতে পারেন। দেখুন, এই কিছুদিন আগেই দেখলাম জামাতের আরেকজন প্রার্থী বলেছেন যে আমাদের কথায় আমরা এমন অবস্থা তৈরি করতে চাই, আমাদের কথায় থানা চলবে, পুলিশ চলবে, এরকম কথা পত্রিকায় এসেছে। শাহজাহান চৌধুরী সাহেব বলেছেন, আমি নাম ধরেই বলব। ওনার দল কি কোনো ব্যবস্থা নিয়েছে এরকম কথা বলার পরেও? নেয়নি। সুতরাং আমরা ধরে নিতে পারি এগুলোই তাদের নিয়ত। এই ধরনের লক্ষ্য নিয়ে হয়তো তারা কাজ করছেন। বিএনপিও এই ধরনের লক্ষ্য নিয়ে কাজ করছে কিনা আমি জানি না। তাহলে বিগত সময়ের চেয়ে, শেখ হাসিনার আমলের চেয়ে আমরা কি ধরনের ভিন্ন ভবিষ্যৎ আশা করতে পারি? এই যে আপনি আগ্নেয়াস্ত্রের কথা বললেন, গণঅভ্যুত্থানের সময় প্রচুর অস্ত্র কারাগার থেকে, থানা থেকে লুট হয়ে গেছে, এবং সেগুলা খুব উন্নত ধরনের বিপজ্জনক অস্ত্র আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ছিল। সেই অস্ত্রগুলো কি উদ্ধার হয়েছে? সেই অস্ত্রগুলোর অনেকাংশই এখনো উদ্ধার হয়নি। উদ্ধারের জন্য গুরুতর সিরিয়াস কোনো ড্রাইভও নেই। ফলে এখানে একটা চরম শঙ্কার মধ্যেই কিন্তু আমরা আছি, কারণ সেই অস্ত্র তো বিপুল অস্ত্র। এর মাঝে আছে, বা এমনি একটা দেশে, আমাদের মতো দেশে প্রচুর অবৈধ অস্ত্র ইত্যাদি থাকে, সীমান্ত দিয়ে চলে আসে। আমাদের দক্ষিণ সীমান্ত খোলাই প্রায়। এত অস্ত্রের মাঝে যদি রাজনৈতিক দলগুলা এরকম লক্ষ্য নিয়ে থাকে যে আমরা প্রশাসনকে ব্যবহার করব, নিজেরা তো ব্যবহার করবই অস্ত্রপাতি। গত 15 মাসে এই ধরনের ঘটনা যত জায়গায় ঘটেছে, বিএনপির আন্তদলীয় কোন দলে অনেক জায়গায় হামলা, পাল্টা হামলা হচ্ছে, সড়ক অবরোধ হচ্ছে, মারামারি হচ্ছে। এখন এই যে বিএনপি এবং জামাতের আন্তঃসংঘর্ষ হচ্ছে, এগুলো কোথাও কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এটা চরম উদ্বেগের ব্যাপার। আমি আরেকটা উদ্বেগের কথা বলতে চাই। বিভিন্ন জায়গায় মাজার, বাউল, ফকির, নারীদের উপর হামলা, গানের অনুষ্ঠানে হামলা, খেলাধুলার অনুষ্ঠানে হামলা, এই যে ব্যাপারগুলো হচ্ছে, দেশের এই মুহূর্তে রাজনৈতিক অভিভাবক তো বিএনপি এবং জামাত, অন্যরা তো নেই এখন মাঠে, তারা প্রায় নীরব। এই যে বন্দর বিদেশিদের লিজ দেওয়া হলো, এই বিষয়ে বিএনপি কিন্তু নীতিগত কোনো অবস্থান প্রকাশ করেনি। এটা তো আমার সহ-আলোচক অসীমবাবু বললেন যে ভূ রাজনৈতিক কারণেও একটা নিরাপত্তাহীনতা তৈরি হয়। যে কোনো বন্দর কিন্তু এখন আর অর্থনৈতিক বিষয় নয়, একটা ভূ রাজনৈতিক বিষয়ও, একটা ন্যাশনাল সিকিউরিটির সাথে যুক্ত। তো একটা বন্দর কিভাবে ইজারা দেওয়া হচ্ছে, কি আছে চুক্তিতে, আমরা জানি না। তো জামাত এবং বিএনপি ক্ষমতায় যেতে চায়, উভয় দল, তারা এই বিষয়ে কিছু বলছে না। মব সহিংসতা নিয়ে কিছু বলছে না, তাদের আন্তদলীয় মারামারি নিয়ে কিছু বলছে না, তাদের দলীয় সদস্যরা থানা দখলের হুমকি দিচ্ছে, থানাকে কথা শোনাতে চাচ্ছে, তাদের কথা অনুযায়ী থানা চলবে সেই নীতি
প্রকাশ করছেন, তারা কিছু বলছে না। তো মানুষ তো আগামী সংসদ নিয়েও একইভাবে উদ্বিগ্ন আছে, উদ্বিগ্ন থাকবে।